এই সংসার বলে যে কৃষ্ণ হলো মহাযোগী, কেউ বলে যে কৃষ্ণ হলো সাংখ্যযোগের প্রবর্তক, কেউ বলে ভক্তিযোগের, কেউ বলে জ্ঞান যোগের, কেউ কেউ এটা মনে করেন যে অষ্টাঙ্গ যোগের প্রভু হলাম আমি। কিন্তু এই যোগ আসলে কি? যোগ বিষয়টাকে বোঝা খুব একটা কঠিন নয়, কিন্তু সেই যোগকে নিজের যাপনের অংশ করে তোলা হলো অত্যন্ত কঠিন, আর তার জন্য প্রয়োজন অভ্যাস। যোগ শব্দটার অর্থ হলো যুক্ত করা, আর এটা আমি ছোটবেলায় শিখেছিলাম। যখন আমার মাখন খেতে ইচ্ছে করত আর মা মাখনের সেই হাঁড়িটা ওপরে টাঙিয়ে রাখতেন, তখন আমরা ভাবতাম যে অত দূরে পৌঁছবো কি করে। তখন আমরা যোগের বিষয়ে জানতে পারলাম, আর তখন জানতে পারলাম যে সবথেকে গুরুত্বপূর্ণ যোগ আসলে কি? সহযোগিতা, সাহায্য। আমরা সব সখারা একসাথে জড়ো হতাম, একে অপরের পিঠের ওপর উঠে দাঁড়াতাম, আর তারপর আমরা ওই মাখনের হাঁড়ির কাছে পৌঁছতে পারতাম, আর তারপর আমরা সবাই মিলে সেই মাখন ভাগ করে খেতাম। সহযোগিতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাণ্ডবরাও মহাভারতে এটাই করেছিলেন। ওনাদের সাথেও কেউ ছিল না, একে অপরকে সাহায্য করে ওনারা অনেক বীরদের একত্রিত করেছিলেন। তারপর অবশেষে মহাভারতের এই মহাযুদ্ধে ওনারা জয়লাভ করেছিলেন। রামায়ণে রাম এবং লক্ষ্মণের সাথে কেউ ছিল না। সহযোগিতার মাধ্যমে ওনারা ভাল্লুক আর বানর সেনাকে একত্রিত করেছিলেন, আর এই সংসারের সব থেকে প্রবল রাক্ষস রাবণকে বধ করেছিলেন। মনে রাখবেন, একসাথে মিলে যদি আপনারা কর্ম করতে শেখেন, তাহলে এই সংসারে এমন কিছুই নেই যেটা আপনি অর্জন করতে পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা বিশেষত্ব আছে, আর তার বিশেষত্বর জন্যই তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যদি কথা বলি অস্ত্রের, যেমন তরোয়াল, তরোয়াল নির্মাণ করা হয়েছে রক্ষার জন্য। কত তাড়াতাড়ি সে সামনে উপস্থিত শত্রুকে নিধন করতে পারে। এবার এই তরোয়ালের কোন গুণটা দেখা প্রয়োজন? সেটার ধার। সেই বস্তুটি নয় যার মধ্যে এই তরোয়াল রাখা হয়। সেইভাবেই যদি আমি কথা বলি বানের, তাহলে এটা প্রয়োজনীয় নয় যে সেই বান কতটা তীক্ষ্ণ, কতটা বলশালী। এটা দেখা প্রয়োজন যে তার আকারটা কেমন। সে কি বাতাস ভেদ করে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে? সেটা বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা নয় যেখানে সেই বান রাখা হয়। ঠিক সেইভাবেই যদি আপনি কোনো মানুষেরই মূল্য বুঝতে চান, তাকে পরখ করে দেখতে চান, তাহলে তার জাতি, তার ধর্ম, তার রূপ, তার আকার, সেগুলো দেখে তাকে পরখ করতে চেষ্টা করবেন না। তাকে পরখ এই সব কিছুর ভিত্তিতে করবেন না। তার স্বভাবটা দেখুন, তার গুণ দেখুন, তার প্রতিভা দেখুন, তার কর্ম দেখুন, কারণ এটাই সেই ব্যক্তির আসল পরিচয়। এটাই হলো তার অস্তিত্ব। যখনই আপনি কোনো নর্তককে শ্রেষ্ঠ নৃত্য প্রদর্শন করতে দেখেন, তখন আপনি কিন্তু এটা ভাবেন না যে সে কোথা থেকে এসেছে, সে কি খায়, ওর বন্ধু বান্ধব কারা। আপনি তার নৃত্য দেখেন, ওর শিল্প দেখেন, সেটারই প্রশংসা করেন, সেটাকেই সম্মান করেন। সেইভাবে এই সংসারে সকলকে সম্মান করুন, আর এই সম্মানের আধার হওয়া উচিত তার গুণ, তার স্বভাব, তার কর্ম, তার রূপ আর তার বেশভূষা নয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সূর্য এই সংসারকে আলো প্রদান করে। সূর্যের মনে যদি নিজের তেজের জন্য অহংকার জন্ম নেয়, তখন তার অহংকার ভঙ্গ করে মেঘ। সূর্যের আলো পূর্ণরূপে ঢেকে দেয়। মেঘের মনে যদি নিজের গতি নিয়ে অহংবোধ জন্ম নেয়, তাহলে মেঘের অহংকার ভঙ্গ করে পর্বত, মেঘের গতি অবরুদ্ধ করে দেয়। এবার যদি পর্বত নিজের নিশ্চলতা নিয়ে অহংকার করে, তাহলে সেই অহংবোধ ভঙ্গ করে একটি মূষক, সেই বিশাল পর্বতে একটি ছিদ্র করে দেয়।
এবার যদি মূষকের নিজের মনে অহংবোধ জন্ম নেয়, তাহলে জল তার অভিমান ভঙ্গ করে, সেই ছিদ্র দিয়ে প্রবেশ করে। আর যদি জলের মনে অহংবোধ জন্ম নেয়, তখন মানুষ বাঁধ নির্মাণ করে তার গতিপথ রুদ্ধ করে, জলের অহংকার ভঙ্গ করে। আর যদি মানুষের মনে অহংকার জন্ম নেয়, তখন সূর্য নিজের তাপ দ্বারা মানুষের অহংকার ভঙ্গ করে। এই সংসারে অহংকার প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই। আমাদের সবার মধ্যেই কিছু বিশেষ গুণ আছে, আর সবার মধ্যে কোনো না কোনো দোষও আছে। এই প্রকৃতি আমাদের কি শিক্ষা দেয়? কেউ একে অপরের সাথে লড়াই করে না, একে অপরের জন্য বাধা সৃষ্টি করে না, শুধু নিজের কর্ম করে। সূর্য নিজের প্রকাশ দ্বারা বনস্পতি এবং গাছপালাকে জন্ম দেয়। মেঘ বর্ষা সৃষ্টি করে লুপ্ত হয়ে যায়, আবার নির্মিত হয়। পর্বতের সেই নিশ্চলতা সেই বর্ষাকে একটা দিশা প্রদান করে, আর তারপরে তা ধারা হয়ে প্রবাহিত হয়ে যায়। এইসব কি? এইসব একটা সম্পর্ক, একটা চক্রের মতো। সবাই একসাথে নিজের কর্ম করে, তাই এই চক্র আবর্তিত হয়। এটা আমাদেরও করতে হবে, একসাথে মিলে কাজ করতে হবে। কারোর জন্য বাধা হয়ে উঠলে হবে না, কাউকে ছোট মনে করলে হবে না। এটাই করতে থাকুন, সবাই মিলেমিশে কর্ম করুন। প্রকৃতি আমাদের এই শিক্ষাই দেয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।